আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এই বিষয় নিয়ে। তার আগে আপনাদের সাথে পরিচয় করাই দিই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পেলেন তাদের সাথে। কেমন, আমরা এইরকম একটা লিস্ট মোটামুটি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, যেটা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অফম খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার ও কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ডাক ও টেলিযোগাযোগ, আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়। অর্থাৎ ওনারা দুইজন যারা ছাত্র প্রতিনিধি থেকে যুক্ত হলেন। আর প্রথম দিকে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনার দায়িত্ব পেলেন সালেহউদ্দিন আহমেদ, আপনারা ওনাকে চিনেন, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এক সময়। আসিফ নজরুল স্যার অনেক পরিচিত, এই আন্দোলনের অনেক অবদান আছে, ওনাকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হলো। আর আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, AFM আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরিদা রেজওয়ান হাসান উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, আর শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই হলো মূলত যারা দায়িত্ব পেলেন তাদের বিষয়। এখন এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মানুষের, তত্ত্বাবধায়ক সরকার বলি আর এই অন্তর্বর্তীকালীন সরকার বলি বা নির্বাচনকালীন সরকার বলি, এদের কাছে মানুষের অনেক চাওয়া, অনেক ডিমান্ড। কিন্তু গতকালকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পাওয়ার পর, মন্ত্রণালয় ভাগাভাগি করার পর একটা বিষয় রাজনৈতিক নেতাদের ভিতরে খুব প্রচন্ড আকারে দেখা যাচ্ছে যে এই সরকার কতদিন লং করবে। আপনারা খেয়াল করেছেন, বিএনপি তার সমাবেশ থেকে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দেওয়ার কথা বলেছেন। এরই মাঝে গণ অধিকার পরিষদ সমাবেশ করে তারা বলেছে যে এই মানে 3 থেকে 6 মাসের ভিতরে 3 থেকে 6 মাসের ভিতরে ক্ষমতা হস্তান্তর করার জন্য। শুধুমাত্র জামাত ইসলামের তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি, তারা বলছে যেটাই হোক সমস্যা নাই। জাতীয় পার্টি তো আসলে জাতীয় পার্টির কাছে কেউ জিগায়ও না, তারা এই ব্যাপারে মতামত দেয়নি। তো যাই হোক, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে মানে আমরা কি করতে পারি, সাধারণ নাগরিক হিসাবে আমাদের কি করা উচিত, আমরা এই সরকারকে কতদিন চাওয়া উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের একদম ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের অভিজ্ঞতা নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না। মানে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার নিয়ে আপত্তি ছিল কাদের? মানে আমজনতার কি কোনো আপত্তি ছিল? তারা 2 বছর থেকেছে, তাতে কি আমাদের কোনো সমস্যা ছিল? আমরা সাধারণ আমজনতা যারা, তাদের কি ব্যবসা বাণিজ্য করতে সমস্যা ছিল, নাকি চাকরি বাকরি পেতে সমস্যা ছিল? বরং আমি আপনাদেরকে বলি, ওই 2টা বছরে সবচেয়ে বেশি মানুষ ঘুষবিহীন চাকরি হয়েছে। ওই 2টা বছরে সবচেয়ে মানুষ ব্যবসা করে শান্তি পাইছে, রাস্তায় কোনো চাঁদাবাজি ছিল না। কিন্তু সমস্যাটা হয়েছে কাদের? সমস্যাটা হয়েছে তার আগের সরকারগুলোর, রাজনৈতিক সরকারগুলোর, যারা চান্দা উঠাইতে পারে নাই, যারা ওই যে জুলুম করতে পারে নাই, নামে বেনামে সম্পত্তি বানাইতে পারে নাই, তাদের সমস্যা ছিল, তারা জেল খাচ্ছে। আপনাদের মনে থাকার কথা, 2 প্রধানমন্ত্রী একই পাতিলের ভাত খাইছিল, 2 প্রধানমন্ত্রীকে ফখরুদ্দিন সাহেব জেল খাটাইছিল। তাতে আমাদের কি কোনো সমস্যা হয়েছিল? আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা ভোটার আইডি কার্ডের মতো জাতীয় পরিচয়পত্র পেয়েছিলাম। আপনাদের মনে থাকার কথা, ওই সময় ফখরুদ্দিন সাহেব বিএনপি এবং আওয়ামী লীগের 2 দল থেকেই 10 জন করে সদস্যদেরকে নিয়ে উনি বলেছিলেন যে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে চাই, 600 কোটি টাকা লাগবে, আমাদের কি এটা করা উচিত? 2টা দলই বলছিল যে না, এটা করার দরকার নাই, কারণ এতে এত ব্যয় হবে, এই ব্যয় দরকার নাই। তার কারণ 2টা দলেরই উদ্দেশ্য ছিল চুরি করে ক্ষমতায় যাওয়া, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া। কিন্তু ফখরুদ্দিন সাহেব সেই জাতীয় পত্র করে গিয়েছিল, যেটা আমরা এখন স্মার্ট কার্ড পাইছি। তার আগ পর্যন্ত কেউ এই উদ্যোগ নেয় নাই। আচ্ছা,
এরকম অসংখ্য নজির আছে। ফখরুদ্দিনের 2 বছরে মানুষের ভিতরে কোনো নারী বিশ্বাস ছিল না, কোনো রাজনৈতিক নেতাদের উত্তাল পাতাল ছিল না। আপনারা লক্ষ্য করেছেন 3 দিন হয়নি ক্ষমতা হাতছাড়া হয়েছে, এখনো কিন্তু কোনো দলীয় সরকার হাতে ক্ষমতা যায়নি, কেবল তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো। কবে নির্বাচন হবে, দলীয় সরকারের কাছে ক্ষমতা যাবে এর কোনো ঠিক নাই। এখনই যে মহড়া, যে অবস্থা, এটা দেখে মনে হয় যে সাধারণ জনগণ বলতে দেশে কেউ থাকতে পারবে না। এখন আসি মূল পয়েন্টে। এখন আমাদের মানে আমরা আসলে কি মতামত দেওয়া উচিত, যে কতদিন এই সরকারটা বিলং করা উচিত? আমি আমার জায়গা থেকে যেটা বলি, সাধারণভাবে যেটা বুঝি, সেটা হলো যে এই সরকারের মেয়াদের ব্যাপারে আমরা সুনির্দিষ্ট করে দিব না। এই সরকারের 2 জন ছাত্র প্রতিনিধি আছে, এমন না যে এই সরকার কি করতেছে আমরা জানবো না, সব গোপন। ওখানে 2 জন ছাত্র প্রতিনিধি আছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই প্রেক্ষাপটটা পাইছি। অতএব তারা যেহেতু এখানে স্ট্যান্ড বাই আছে, ওই পরিষদ যখন মনে করবে, এই 17 জন বলেন 18 জন বলেন, ওনারা যখন মনে করবে হ্যাঁ বাংলাদেশে একদম লিগ্যাল একটা নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা করতে পারছি, তখন দিবেন। দেখেন গত সরকার, মানে গত আওয়ামী লীগের সরকার দীর্ঘদিন কেন তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি? একটা মাত্র দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন হোক। তারা জানে যে তারা যে অপকর্ম করেছে 3 মাস, তারা কিন্তু বলতো যে আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা নাই, কি হয় তত্ত্বাবধায়ক সরকার আসলে আপনারা জানেন না। কেন এই ভয়টা দেখাইতো? এই ভয়টা দেখাইতো এই জন্য যে তারা যেই পরিমাণ অপকর্ম করছে, তত্ত্বাবধায়ক সরকার আসলে 3 মাসে সেটা মিউচুয়াল করতে পারবে না, তখন সে লম্বা সময় চাইবে। আর লম্বা সময় চাইলেই দলীয় সরকারগুলা লম্বা সময় মানে এই ক্ষমতা থেকে দূরে থাকবে, তখনই তাদের ভালো লাগবে না। একটা কথা মনে রাখবেন, যেই দিন দেখবেন রাজনীতি থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে, রাজনীতি থেকে ইনকাম করা বন্ধ হয়ে গেছে, সেই দিন যারা রাজনীতি করবে তারা হলো রাজনীতিবিদ, অন্যরা রাজনীতিবিদ না। কি বলছি বুঝছেন? তো এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই সরকার কাজ করে যাক। গত 15-16 বছরের ঝামেলা আছে, বিভিন্ন রকম দলীয়করণ আছে, একদম টপ টু বটম এমন কোনো জায়গা নাই ওই গত সরকার তার দলীয় দাসদের রাখে নাই, এমন কোনো জায়গা নাই। অতএব আজকেও কিন্তু হাইকোর্টে গ্যাঞ্জাম হচ্ছে, প্রধান বিচারপতিকে নামাইতে পারতেছে না, আপনারা জানেন এই মুহূর্তে গ্যাঞ্জাম চলতেছে। তো আপনারা কিভাবে চান দলগুলা যে 3 মাসে আবার একটা নির্বাচন দিয়া আপনাদেরকে ক্ষমতা দিয়ে দেখ, আবার আপনারা এরকম আরেক আওয়ামী লীগ হয়ে যান, আরেক স্বৈরাচার হয়ে যান, আরেক ফ্যাসিবাদ হয়ে যান নাকি? তাহলে তো এই কল্যাণের, আমাদের এই আন্দোলনের, এই জীবনের, এই আবু সাইদদের রক্ত, মুগ্ধদের রক্তের কোনো দাম নাই। তাহলে তো আমাদের আন্দোলন করার দরকার ছিল না। হ্যাঁ, অতএব এই সংখ্যাই আমরা নির্ধারণ করে দেব না। 3 মাস, 6 মাস, 9 মাস, 3 বছর, এই আলোচনা আমাদের না। এই আলোচনা ওই 17 জনের। ওই 17 জন যখন মনে করবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, এখন নির্বাচন দিলে নিরপেক্ষ দেশের সকল মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায় তার মন মতো ভোট দিতে পারবে, এইটা যখন ওনারা মনে করবে ওই দিন নির্বাচন দিবেন। কোন দল সেদিন ক্ষমতা আসবেন, কোন দল ভোটে জিতবেন এটা আমরা জানি না। তখন পর্যন্ত কারা টিকবেন কারা টিকবেন না এটা আমাদের কোনো আলোচনার বিষয় না। আরেকটা আলোচনা করে দেই ফাঁক দিয়ে, সেটা হলো যে কেউ দেখছি এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাইছে। বিএনপির এক উল্লেখযোগ্য নেতা, ওনার নাম বললাম না, হ্যাঁ, মানে অবস্থাটা কি বুঝছেন? গত 13 বছরে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করছে, এখন তো কোনো দলীয় সরকার আসে নাই, এখনই ওনারা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাইতেছে। আওয়ামী লীগের তো এই দেশে বেজমেন্ট আছে, দিন শেষে কম হোক বেশি হোক নাকি, তারা রাজনীতি অংশগ্রহণ করতে পারবে না? মানে এত এই কি বলে এটাকে, মানে এত প্রতিহিংসা করলে আপনারা কিভাবে কাজ করবেন? তারা যদি মনে করে যে তাদের অন্যায় অপরাধ যা করছে তারা এটাকে ফেস করবে, সে জুলুমকে ফেস করবে, জেলকে ফেস করবে, ফাঁসিকে ফেস করবে, তো সে আসবে, সে নির্বাচন অংশগ্রহণ করবে, সে জেল খাটবে। এক নেত্রী জেলে ছিল না দীর্ঘদিন, তো উনি জেল খাটলে সমস্যা হবে কি? সমস্যা নাই তো। অতএব ওনারা সকলে আসুক, সকলে নির্বাচন অংশগ্রহণ করুক, এই সরকারকে সকলে সহযোগিতা করুক, যাতে করে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করতে পারে, যাতে করে যে প্রত্যেকের রাজপথে তার নিজ নিজ অবস্থান তৈরি করবে, কথা বলবে, কেউ বাধা দিবে না, এমন জায়গা যেন তৈরি হয়। তো যাই হোক, আলোচনাটা দীর্ঘায়িত করব না। আজকে সবাই একটু হাইকোর্টের দিকে মনোযোগ দেন, ওখানে বিচারপতিদের নিয়ে ঝামেলা হচ্ছে, সম্ভবত বিচারপতিকে আজকে অপসারণ করা হবে। কারণ হলো যে ওই 15 বছরের কোনো জঞ্জাল রাইখে আপনি এটা ঠিক করতে পারবেন না।
একটু সম্মান দেখানো হয়েছিল যে উনি যেন ওনার মতো করে নেমে যায়, এটা আসলে এই সম্মান এরা পাবে না। তো যাই হোক, আমার মূল আলোচনার যে বিষয়টা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার কতদিনের হবে, কিভাবে হবে, এই আলোচনাটা পরিষ্কার করলাম। আশা করি এই দীর্ঘ জার্নিতে, লম্বা জার্নিতে নানান সময় নানান বিষয় নিয়ে কথা বলবো। সকলকেই পাশে পাবো আশা করি। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।